4 ডিসেম্বর 1971 রাজস্থানের থর মরুভূমির বুকে অত্যন্ত ক্ষিপ্র গতিতে লংওয়ালার দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর 18তম পদাতিক ডিভিশন। 40টি ট্যাঙ্ক আর 2000 সৈন্য নিয়ে গঠিত এই বহরের লক্ষ্য হল লংওয়ালা শহর দখল করা। শহর থেকে বেশ খানিকটা দূরে থাকতেই পাকিস্তানি বাহিনী ভারতীয় পেট্রোল টিমের নজরে পড়ে গেল। ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে 5 মিনিটের মধ্যে খবর পৌঁছে গেল লংওয়ালা সেনাপোস্টে অবস্থান করা 23তম পাঞ্জাব রেজিমেন্টের কাছে। মাত্র 120 জন সৈন্য, গুটি কয়েক মেশিন গান আর অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন নিয়ে গঠিত 23তম রেজিমেন্টের প্রধান মেজর কুলদীপ সিং চাঁদপুরির হাতে রাস্তা ছিল মাত্র দুটি। প্রথম রাস্তা হলো প্রায় 9 গুণ বড় পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে না গিয়ে পিছু হটা। দ্বিতীয় অপশন হলো 120 জনের বাহিনী নিয়েই পাকিস্তানি বাহিনীকে আটকে রাখা, যতক্ষণ না পর্যন্ত অন্য রেজিমেন্ট তাদের সাহায্যে এইখানে পৌঁছাচ্ছে। পিছু হতে হলে ভারতীয় বাহিনীকে বাহন হিসেবে ব্যবহার করতে হবে উট। মরুভূমির মধ্যে দিয়ে চলার মতো মোটর বাহন 23তম রেজিমেন্টের কাছে ছিল না, আর উট নিয়ে কখনো ট্যাঙ্কের সাথে পালা দেওয়া সম্ভব না। পাকিস্তানি বাহিনী ট্যাঙ্ক নিয়ে তাদের তাড়া করে ধরে ফেলবে। এসব ভেবেই মেজর কুলদীপ সিং সিদ্ধান্ত নিলেন তারা পিছু না হটে লংওয়ালা পোস্টেই আক্রমণ প্রতিহত করার চেষ্টা করবে। এদিকে পাকিস্তানি বাহিনী মোটামুটি দ্রুত গতিতে থর মরুভূমির মধ্যে দিয়ে আগালেও আশানুরূপ গতি পাচ্ছে না। ভারী পাকিস্তানি ট্যাঙ্কগুলো থর মরুভূমির পাতলা বালুর মধ্যে আটকে যাচ্ছে, তাই লংওয়ালা পোস্টে পৌঁছাতে তাদের বেশ খানিকটা দেরি হয়ে গেল। রাত তখন 12:30। পাকিস্তান আর ভারতীয় বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হয়েছে। আক্রমণে থাকা পাকিস্তানি বাহিনীর লক্ষ্য যত দ্রুত সম্ভব ভারতীয় বাহিনীকে কোণঠাসা করে লংওয়ালা পোস্ট দখল করা, আর ভারতীয় বাহিনীর লক্ষ্য হলো সকাল পর্যন্ত পাকিস্তানি বাহিনীকে আটকে রাখা, যাতে ভোরের আলোতে ভারতীয় বিমান বাহিনীর সহায়তা পাওয়া যায়। রাতভর অনেক চেষ্টা করেও পাকিস্তানি বাহিনী ভারতীয়দের রক্ষণ ভাঙতে পারল না। উল্টো বালুর মধ্যে তাদের ভারী ট্যাঙ্ক নড়তে চড়তে না পারার কারণে মিসাইলের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হল। ভোরের আলো ফুটতেই ভারতীয় বিমান বাহিনীর হক হান্টার যুদ্ধ বিমান 23তম পাঞ্জাব রেজিমেন্টের সাহায্যে এগিয়ে যায়। লংওয়ালা পোস্টের আকাশ নিজেদের দখলে নিয়ে তারা পাকিস্তানি ট্যাঙ্ক এবং আর্টিলারির উপর বোমা বর্ষণ করতে থাকে ক্রমাগত। এয়ার স্ট্রাইকের মুখে পাকিস্তানি সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয়। থর মরুভূমির বৈরী পরিবেশে কি পাকিস্তানি বাহিনীর পরাস্ত হওয়ার অন্যতম কারণ? পাকিস্তানের মতো অন্য কোনো বৈদেশিক শক্তি যদি চায় উত্তর, দক্ষিণ বা পূর্ব দিক থেকে ভারত আক্রমণ করতে, সেক্ষেত্রে কি হতে পারে? আজকের পর্বে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত। কোনো বৈদেশিক শক্তি যদি উত্তর থেকে স্থলপথে ভারত আক্রমণ করতে চায়, তারা প্রথমেই একটা বিশাল বাধার মুখে পড়বে। এই বাধা কোনো শক্তিশালী সেনাবাহিনী বা শক্তিশালী অস্ত্রশস্ত্রর বাধা নয়, বরং 1500 মাইল জুড়ে অবস্থিত সুদীর্ঘ হিমালয় পর্বতমালা। কোনো আর্মি উত্তর থেকে যদি প্রবেশ করার চেষ্টা করে, তাহলে কাশ্মীর আর সিকিম আক্রমণ করতে পারলেও মূল ভারতে ঢুকতে হলে তাদের হিমালয় পর্বতমালা পাড়ি দিতে হবে। সেটা পৃথিবীর যে কোনো আর্মির জন্যই অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। আবার পশ্চিম থেকে পাকিস্তান ইন্ডিয়া বর্ডার দিয়েও ঢুকে পড়া যেতে পারে ভারতে। কোনো বহিঃশক্তি চাইলে এই বর্ডার দিয়ে ভারতের ভিতরে ঢুকতে পারবে খুব সহজেই, কিন্তু কিছু দূর অগ্রসর হলেই তারা পড়বে এক ঘোর বিপদে। এই বিপদের নাম থর মরুভূমি। 77,000 স্কোয়ার মাইল জায়গা নিয়ে বিস্তৃত এই মরুভূমি পশ্চিমে ভারতের দরজার অতন্দ্র প্রহরী। এই মরুভূমি পাড়ি দিয়ে সৈন্যবাহিনী নিয়ে ভারতে ঢুকতে যাওয়া একটা বিরাট বড় ভুল। সেই ভুলের খেসারত দিতে হয়েছে পাকিস্তানকে 1971 সালে লংওয়ালা যুদ্ধতে পরাজিত হয়ে। আমাদের মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 4 থেকে 7 ডিসেম্বরে হয়ে যাওয়া এই লড়াইয়ে অনেক চেষ্টা করেও পাকিস্তানি আর্মি এই মরুভূমি পাড়ি দিতে পারেনি। এবার আসা যাক পরের অপশনে, তা হলো পূর্বের 7 সিস্টার্স। 7 সিস্টার্স প্রায় সবসময় ভারতের মাথা ব্যথার কারণ। তবে কোনো বৈদেশিক শক্তি যদি চায় মিয়ানমার দিয়ে ঢুকে 7 সিস্টার্স দখল করে নেবে, তাদেরও পড়তে হবে দুর্গম পাহাড়ি অঞ্চল আর গিরিপথের সামনে। ভারতের মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড রাজ্যকে এই পাহাড়গুলো দারুণভাবে আগলে রেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এই রাস্তা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু দুর্গম পাহাড়, গিরিপথ আর ঘন জঙ্গলের বাধায় তারা যুদ্ধে সুবিধা করতে না পেরে পিছু হটতে বাধ্য হয়।
পূর্ব পশ্চিম আর উত্তর দিক তো গেল, এবার আসি দক্ষিণ। ভারতের দক্ষিণ পশ্চিমে আরব সাগরের তীরে রয়েছে ওয়েস্টার্ন ঘাট পর্বতশ্রেণী। ভারতের দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের তীরে রয়েছে ইস্টার্ন ঘাট পর্বতশ্রেণী। প্রত্যেকটাই প্রায় 1700 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তীর্ণ। দুর্গম পাহাড়, ঝর্ণা এবং ঘন বন জঙ্গল প্রাকৃতিকভাবেই এই অঞ্চলে আসা যে কোনো বহিঃশক্তিকে বাধা দিবে। তবে এই বাধাও যদি এনাফ না হয়, তবে ভারতের বহিঃশত্রুদের জন্য অপেক্ষা করছে শক্তিশালী নৌবাহিনী। ভারতের নৌবাহিনী পৃথিবীর সপ্তম শক্তিশালী নৌবাহিনী, যার বহরে রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার, ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন এবং অ্যাটাক সাবমেরিনের মতো অত্যাধুনিক ভেসেল। দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ এবং জনসংখ্যার দিক থেকে পৃথিবীর প্রথম দেশ হলো ভারত। বিপুল পরিমাণ খনিজ সম্পদ এবং কৃষি সম্পদে ভরপুর এ দেশের দিকে নজর অনেক উন্নত দেশেরই। তবে ভারতের শক্তিশালী ভৌগোলিক অবস্থানের জন্য এদিকে নজর দিয়ে আসলে খুব একটা লাভ নেই।